দেশ এবং বিদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই আজকের লাইভ সেশনে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রিয় দর্শক, একদিকে বাংলাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে উঠছে। ছাত্রদল, শিবির, এনসিপির মধ্যে তীব্র লড়াই চলছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। ছাত্র প্রতিনিধিদের গায়েও হাত তোলা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনাও ঘটছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের খবর, ইরান আবারও আমেরিকার উপর সারপ্রাইজ অ্যাটাক চালিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে যথেষ্ট অবাক হয়েছেন, হতবাক হয়েছেন, টেনশনে পড়েছেন। পাশাপাশি ইমরান খানকে নিয়েও আশার বাণী শুনতে পাচ্ছে। দর্শক, চলুন এই খবরগুলো দিতে চাই। প্রথমে আন্তর্জাতিক বিশ্বের কিছু খবর দিয়ে আমি বাংলাদেশ প্রসঙ্গে চলে যাব। যারা বাংলাদেশ প্রসঙ্গে ডিটেল শুনতে চান, একটু ওয়েট করতে হবে। যখন আমেরিকা ইরানে হামলা বন্ধ করে আলোচনার দরজা খুলে রেখেছিল, এমন সময় কিছু গণমাধ্যম দাবি করছে হঠাৎ করে ইরান কুয়েতে মার্কিন ঘাঁটিকে টার্গেট করে সারপ্রাইজ অ্যাটাক চালিয়েছে এবং এ হামলায় আমেরিকার মার্কিন যে সামরিক সরঞ্জাম ব্যাপক পরিমাণ ধ্বংস হয়েছে। আমেরিকা বলছে যে তারা আলোচনার দরজা খুলে রেখেছে, কিন্তু ইরান এই আলোচনায় আসছে না। আর ইরান বলছে যে তারা আলোচনার নাম করে অস্ত্র জোগাড় করছে। তারা যে ধোলাই শিকার হয়েছে সেগুলোকে পুনঃসংস্কার করে প্রস্তুতি নিয়ে আবারও ধোলার জন্য রেডি হচ্ছে। ইরান বলছে, আমেরিকা বলছে ইরানের জন্য দুটো পথ খোলা: এক, চুক্তি; দুই, আত্মসমর্পণ। ইরান বলছে আমাদের জন্য পথ একটাই খোলা, সেটি হলো এ অঞ্চল ছেড়ে আমেরিকাকে চলে যেতে হবে, অন্যথায় যুদ্ধ। পাশাপাশি ইসরায়েল আমেরিকার উপর ব্যাপক নাখোশ, কারণ আমেরিকা যুদ্ধটা শুরু করতে গিয়েও হঠাৎ করে থামিয়ে দিয়েছে। বিষয় ছিল আমেরিকা এবং ইসরায়েল একযোগে ইরানে একটা ম্যাসিভ অ্যাটাক চালাবে, পুরো ইরানটাকে ধ্বংস করে দেবে। এবং ঠিক সেই মোক্ষম সময় যখন ডোনাল্ড ট্রাম্প সুইচ চাপ দেবেন যুদ্ধের, তখন ইউরোপ এবং গালফ কান্ট্রি থেকে একাধিক ফোন আসে তার কাছে। মোহাম্মদ বিন সালমান, তুরস্ক, মিশর, ইউরোপীয় রাষ্ট্রগুলো এক রাতের তুগলকি কাণ্ড ঘটিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে। প্রত্যেকটা ফোনেরই অপর প্রান্ত থেকে ট্রাম্পকে বলা হয়, যুদ্ধ বন্ধ করুন, আপনি এই বড় আক্রমণে যাবেন না, পুরো পৃথিবী অশান্ত হয়ে যাবে, আপনি আর কন্ট্রোল করতে পারবেন না, তেলের বাজার অস্বাভাবিক হয়ে যাবে, দাম বাড়বে, তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে, আরবদের তেল ছাড়া পৃথিবী প্রায় অচল হয়ে পড়বে। ট্রাম্প তার মিত্র বন্ধুদের এই চাপে পড়ে শেষ পর্যন্ত যুদ্ধ থেকে বেরিয়ে আসেন এবং আলোচনার জন্য কাতার, পাকিস্তানকে মধ্যস্থতায় পাঠান। ইরান তাদেরকে শর্ত জুড়ে দেয়, আমেরিকাকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে, হরমুজে অবরোধ, যে নেভাল ব্লকেট তুলতে হবে। আর পূর্বে যে বিষয়গুলো আমেরিকা শর্তে সিগনেচার করেছিল ইসলামাবাদ চুক্তিতে, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কিন্তু আমেরিকা বারবারই সময় নেয়, যুদ্ধবিরতি ঘটায়, শেষ পর্যন্ত তারা চুক্তির সঠিক ধারাগুলো মানে না। এটা হলো ইরানের অভিযোগ। এরই প্রেক্ষিতে প্রথম ইরান সারপ্রাইজ অ্যাটাক চালায়। এরপর আরেক দফা আমেরিকা ইরানের মধ্যে অ্যাটাক চালিয়ে একটা বড় হামলার ঘোষণা দেওয়ার পর হঠাৎ করে যখন যুদ্ধ বন্ধ থাকে, ইরান আবারও কুয়েতে অ্যাটাক চালায়। যে কুয়েতে অ্যাটাকের পর ট্রাম্প বুঝতে পারছেন যে তিনি নন, ইরান নিজেই এখন যুদ্ধের মূল ড্রাইভিং সিটে আছে। এই পরিস্থিতিতে মোটামুটি আন্তর্জাতিক বিশ্ব এটুকু বুঝতেছে যে ইরানকে নিয়ে ট্রাম্প যে কথাগুলো বলছে মিথ্যা বলছে। কারণ ইরান যদি আমেরিকার হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধের জন্য, তাহলে তারা এই অ্যাটাক নিজেরা স্বপ্রণোদিত হয়ে করবে না। এই কুয়েতে হামলার কারণে বোঝা যাচ্ছে আমেরিকার যুদ্ধটা চাইছে না, ইরান বরং যুদ্ধ চাইছে, কারণ ইরান সাফল্যের দ্বার প্রান্তে আছে, এটি ধারণা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন অবরোধের তীব্র নিন্দা জানালো এবার সরাসরি তেহরান। বলছে ট্রাম্প শেষ সুযোগে যে হুঁশিয়ারি দিলেন, এটাকে তারা তোয়াক্কা করে না। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মহসিন রেজাই সতর্ক করেছেন,
যে ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের নৌ অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও বাহিনী গুরুতর ঝুঁকি এবং হতাহতের শিকার হবে। অর্থাৎ হরমুজের রাস্তা বন্ধে যে নেভাল ব্লকেট তৈরি করেছে আমেরিকা, এটা দ্রুত তুলে না ফেললে ইরান তাদের উপর ম্যাসিভ অ্যাটাক চালাবে এবং এখানে মার্কিন যে নৌবাহিনী আছে, নৌ রণতরী আছে, যুদ্ধ জাহাজ আছে, এগুলো বড় হামলার শিকার হবে এবং প্রচুর মার্কিন সেনা প্রাণ হারাবে, এটি বলছেন মহসিন রেজাই। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং সতর্ক করে দিয়ে বলেছেন ৫ মাস ধরে চলা এই সংঘাতের অবসানে একটি চুক্তি সম্পাদনের জন্য এই আলোচনায় তেহরানের শেষ সুযোগ। যদি তেহরানের সেই সুযোগ কাজে না লাগায় তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করে বলেছে তারা হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে কথা বলছে। ট্রাম্পের শান্তি বোর্ড বলছে, অর্থাৎ আমেরিকা প্রস্তাব দিয়েছে ইরানকে আলোচনার, ইরান সেটাকে ডিনাই করছে, বলছে তাদের সাথে আমাদের কোনো আলোচনা নেই। হরমুজ প্রণালী ইস্যুতে আমরা আলোচনা করব ওমানের সাথে, কারণ এটা আমাদের, আর অপর প্রান্তে ওমানের। আমেরিকাকে এখানে আমাদের সাথে আলোচনা করার, সে কোত্থেকে আসছে মোরল? তাকে তো আমি মানি না, তাকে ইসরায়েল মানতে পারে, তাকে সৌদি আরব মানতে পারে, বাংলাদেশ মানতে পারে, পাকিস্তান মানতে পারে, আমি তো তাকে মানবো না। সে কে? সে তো আমার বিচারক নয়। এটা আমার অঞ্চল, আমার জলসীমার সিদ্ধান্ত আমার। যেমন আমেরিকা নিজের অঞ্চলের সিদ্ধান্ত নিজে নেয়, আমরা দিই না। আমাদের অঞ্চলের সিদ্ধান্ত আমরা দেব, আমেরিকা দেব আর কি। তো এই অবস্থার মধ্যে আছে এখন দুই দেশের আলোচনা বা হট টপিক গুলো। পাশাপাশি ইমরান খানের মুক্তির বিষয় দি অবজারভার, একটা ব্রিটিশ গণমাধ্যম, তারা বলছে যে তৃতীয় পক্ষ আলোচনা করছে এবং কিছু ভালো বার্তা আসতে যাচ্ছে। কতটুকু সঠিক জানি না। ইমরান খানের 2 ছেলে কাসিম সুলাইমান তার বাবার মুক্তির জন্য এবং তার বাবার শারীরিক অবস্থার জন্য সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার বাবার কিছু হলে এর দায় সরকারকে বহন করতে হবে। শেষ পর্যন্ত ইমরান খানের মুক্তি মিলবে কিনা এটা নিয়ে আমি চাইবো আরো ডিটেল তথ্য আপনাদের দিতে, কারণ পাকিস্তান এই মুহূর্তে খুব ক্রুশিয়াল মুভমেন্টে আছে, যেমন বাংলাদেশ আছে। দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনৈতিক বিরোধ বা চিন্তাগুলো প্রায় এক, যে কারণে বাংলাদেশে অস্বস্তির মধ্যে আছে রাজনীতি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানও একইভাবে, দুটো দেশের চিন্তা চেতনা সবগুলোর প্রায় মিল আছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেমন পরিবারতন্ত্রের, ওই দেশও তাই। ভিন্ন কেউ এসে এখানে টিকে থাকতে পারে না। এসেছিলেন শুধু ইমরান খান, তাকে সবাই মিলে একদম করাপ্টেড সবগুলো, সেনাবাহিনী বলেন, ব্রুকেট বলেন, প্রশাসন বলেন, সবাই মিলে ইমরানকে সার্চ করে দিচ্ছে, কারণ দুর্নীতি না থাকলে এরা টিকে থাকবে না। এরা তো আসলে রাজনীতি না, আসে মাল কামাইতে। তো বাংলাদেশের অবস্থা দেখেন, যে বিদ্যুৎ বিলের ভৌতিক বিল ওঠা শুরু করছে। আমার নিজের বাসায় ডবল হয়ে গেছে, হঠাৎ এক মাসে এক বিল, পরের মাসে পুরো ডবলের বেশি বিল। কাকে জিজ্ঞেস করব? আজকে ডক্টর জাহিদ, রাষ্ট্রের একজন উপদেষ্টা প্রধানমন্ত্রীর বা বিএনপি সরকারের, একসময় টকশো করতেন, তো সেই জাহিদ বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ঢালাওভাবে অভিযোগ করতে না। তো বিদ্যুৎ বিভাগের অফিসে যাওয়া হলো, আমার ড্রাইভার গিয়েছিলেন কাগজ নিয়ে, বলছে আপনারা ইউনিট খরচ করেছেন। এখন আমাকে একটা জিনিস বলেন, আমার বাসায় বিদ্যুৎ কতটুকু ব্যবহার হয়েছে এটা আমি বের করবো কিভাবে? আমার কাছে মেশিন আছে, যদি যাদের কাছে অভিযোগ দিলে তারা কোনো কারণ দেখাতে পারে না, তারা বলছে আপনাদের মিটারে এটা উঠছে। কি উঠছে না উঠছে, মিটার কে কতজন বোঝে? আগের মাসে কত ছিল, এই মাসে কত, এই জিনিসগুলো নিয়ে এখন হসপস অবস্থা। এখন একটা যে বিষয় আমরা বুঝতে পারছি যে যারা সরকারে থাকে তারা মানুষের কথা শুনতে চায় না। আজকে যদি আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, এই অভিযোগগুলো বিএনপি করতো এবং আমরা যে এই কথাগুলো লিখতাম ফেসবুকে, বিএনপি বাহবা দিত। আজকে আমি ফেসবুকে শুধু এটা পোস্ট করছি যে ইকবাল হাসান মাহমুদকে বেগম জিয়া 2006 বিদ্যুৎ মন্ত্রী থেকে সরিয়ে দিয়েছেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী থেকে। তাকে এই সরকার এসে নতুন করে একই পদে আবার বহাল করলেন। বেগম জিয়া যাকে ব্যর্থতার দায়ে সরিয়ে দিলেন, তাকে আবার এই পদে কি করে বসালো? আমার বন্ধু, আমরা লন্ডন মিডিয়া সেল একসাথে কাজ করেছি, তারেক রহমান হচ্ছে মিডিয়া সেল, যার সাথে আমরা কাজ করতে, সে আমাকে সেখানে গুপ্ত সম্বোধন করেছে আমার বন্ধু। বুঝতে পারছেন? যিনি আমাকে চা বানিয়ে খাওয়াতেন, যিনি আমাকে রান্না করে খাওয়াতেন, মিডিয়া সেলে আমরা যখন কাজ করতাম তার দায়িত্বটা ছিল আমাদের চা বানাতেন, রান্না করে খাওয়াতেন। সে রান্না ভালো পারে, বাট মিডিয়া কিন্তু সে কিছু বুঝতো না, কিন্তু দলকে ভালোবাসতো বলে তাকে রাখা হয়েছিল মিডিয়া সেলে।
চা আনতেন, খাবার দিতেন, বাইরে থেকে কোনো খাবার লাগলে অর্ডার করতেন, এগুলো সে করতেন। আর মিডিয়া কেন্দ্রিক কাজগুলো আমরা করতাম। তো আমাকে সে লিখছে গুপ্ত, মানে আরো কিছু লিখছে গুপ্ত। আমি আকাশ থেকে পড়ছি যে এত বছর কাজ করার পর জাস্ট একটা সত্য কথা বলার জন্য যদি গুপ্ত হতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষই তাহলে গুপ্ত হয়ে যাবে। আমার ভৌতিক বিলের প্রশ্ন আমি তুলতে পারবো না। এটাই কি বাংলাদেশ? মানে নতুন বাংলাদেশ? এরকম হওয়ার কথা। আফসোস না? দুঃখ লাগে কিনা বলেন। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে বাংলাদেশের আরো। কালকে রাতে আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম একটা বিশাল ঘটনা। এবার দেখলাম আজকে প্রচুর সোশ্যাল মিডিয়ার ছবি ভাইরাল হয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ছাত্র শিবির এবং ছাত্র শক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকজন নেতা আহত হয়েছে। শিবির এবং বাকিরা তারা ছাত্রদের অধিকারের জন্য কিছু প্ল্যাকার্ড তৈরি করেছিলেন। শিক্ষার্থীদের অধিকার থাকে না, দাবি থাকে না। ছাত্র সংসদ তো সেই জন্য নির্বাচিত হয়। বাংলাদেশে এর আগের ছাত্র সংসদের কাজ ছিল একটাই, হল দখল, রুম দখল, গণরুম এবং ভিন্ন মতদর্শের লোকদেরকে জোর করে ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া নিজের দলের যারা ক্ষমতায় থাকে। কিন্তু এবার ক্যাম্পাসগুলোর অধিকাংশ জায়গায় যেখানে নির্বাচন হয়েছে তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারছেন না। এই বর্জীয় রাজনীতি থেকে বেরিয়ে গেছে অনেকে। 2026-এ কেউ রাজনীতি পছন্দ করে না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবির বিষয় যখন ছাত্র সংসদ মানে শিবির বা আরো যারা আছে সোচ্চার ছিলেন, তাদের উপর এই প্ল্যাকার্ড বহন করতে গেল কেন, মানে দাবির কাগজ হাতে নিল কেন, তাদের উপর অ্যাটাক করে সরকার দলীয় নেতারা বা ক্যাডাররা। এবং এই সময় যিনি জিএস, নির্বাচিত জিএস, তাকে রক্তাক্ত করিয়ে পিটাই রক্তাক্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাকে পিটিয়ে ধরে ছাত্রদল মিছিল করেছে, তাকে মার্চার মিছিল করছে। কি বলছে? এই ক্যাম্প কি সন্ত্রাসের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। সন্ত্রাসী নিজেই বলতেছে নিরীহদেরকে যে সন্ত্রাসের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। একদম ওয়ান কাইন্ড অফ ছাত্রলীগ। এই কাজগুলো ছাত্রলীগ করেছিল, যার জন্য হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। ঠিক সেই কাজগুলো এখন আমাদের দলের লোকেরা করে। কি বলবো বলেন? যদি আমি একজন পার্সোনাল মানে দলীয় অ্যাক্টিভিস্ট হতাম, আমার কথা এক। আমি একটা সাংবাদিকতার করার মানুষ, 25 বছর সাংবাদিকতা করেছি, দীর্ঘ লাইফটা পার করছি। হয় মুখ বন্ধ রাখতে হবে, মানে আসলে আমাদের জন্য 3টা পথ খোলা, একদম অনেস্টলি বলি। এক, চোখ বন্ধ করে দলের চামচামি করতে হবে, সত্য মিথ্যা কিছু দেখা যাবে না। কাঠের চশমা বা টিনের চশমা পরে চোখ বন্ধ করে দল যা চাইবে তাই বলতে হবে, যেটা ডক্টর জাহিদরা বলতেছে, যেটা আমাদের শাহেদ আলমরা বলতেছে, আমাদের দিলদার, রাজনৈতিক দিলদার যে বললাম, রাশেদ বলতেছে, রনি বলতেছে, ওইটা করতে হবে। কারণ দল থেকে এটা নিতে হবে, তো এটা নিতে গেলে এগুলো বলতে হবে। আগে যেটা আওয়ামী লীগের আমলে এক দল বলতো, আমরা তাদেরকে বলতাম দালাল। মানে আওয়ামী লীগ আমলে যারা মুন্নি সাহা, রাহুল রাহা, তারপরে শাকিল, ফারজানা, এই কাজগুলো যারা করতো তাদেরকে আমরা গালি দিতাম না। সরকারের দালালি করতো, সরকারের খারাপগুলো দেখতো না, শুধু ভালোটা প্রচার করতো। ভালো কি বানিয়ে বানিয়ে প্রচার করতো। সেই কাজগুলো এখন আমাদের করতে বলতেছে ওরা। কিভাবে সম্ভব বলেন আপনারা? এই যে গালিগুলো এখন পাবলিক আমাকে দিবে, আমার বাপ মা তুলে, এই গালির জন্য কি আমার বাপ মা আমাকে লেখাপড়া শিখাইছে, সততা শিখাইছে? আমাদের জন্য আসলে সাংবাদিকদের 3টা পথ খোলা। এক, কাঠের চশমা পরে থাকো, কিচ্ছু দেখবে না, শুধু দালালি করো সরকারের আর মাল কামাও। 2, তোমাদের জন্য অপশন একটাই, কি? প্রকাশ্যে একটা পক্ষের বিরোধিতা করো, আর রাজনৈতিকভাবে যেই পক্ষের কাছে স্বার্থ সেটার পক্ষে নাও। 2, চোখে দা দেখো, না দেখার ভান করে চুপ থাকো, কোনো কথা বলবো না, হাও না, নাও না। 3 নম্বর পথ, যা দেখো সত্যটা বল, যাতে দেশ পাল্টায়, জনগণ পাল্টায়, দল পাল্টায়। ধরেন তারেক রহমান একবার আমাকে একটা কথা বলছিলেন, আমি বললাম তাকে যে যদি কখনো বিএনপি ক্ষমতা আসে, তখন আর যদি ছিল কেন, কারণ তখন বিএনপি ক্ষমতা আসার কোনো সম্ভাবনাই ছিল না। আওয়ামী লীগ 300 বছর থাকার সুযোগ, এরকম একটা পলিসি তৈরি হয়েছে। তাই তাকে প্রশ্ন করলাম যে ভাইয়া, যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, আজকে যে আওয়ামী লীগের দালাল সাংবাদিক, আমরা কি বিএনপির দালাল হয়ে যাব নাকি আমরা সত্যটা বলবো? তিনি আমার কাঁধে হাত দিয়ে বলছেন, তোমার প্রশ্ন আমার ভালো লাগছে। আমরা চাই এমন একটা গণমাধ্যম, মুক্ত গণমাধ্যম, সত্যটা বলবে। এবং তিনি আমাকে বললেন, দেখো যে খাম্বা বিদ্যুৎ নিয়ে আমাকে এত কিছু বলা হচ্ছে, বিএনপির আমলে আমাকে অনেক তথ্য প্রচারের মানে অপপ্রচারে আটকানো হয়েছে, কোনোদিন একটা সাংবাদিক আমরা গ্রেফতার করিনি, আসলেই করেনি বিএনপি। কোনো সাংবাদিকের উপর আমরা হামলা করিনি, কাউকে বিভিন্ন আইসিটি মামলায় গ্রেফতার আমরা করিনি।
মিথ্যা বলছে তারপর আমরা করিনি, তাহলে প্রথম আলো, যুগান্তর, ডেইলি স্টার থাকতো না বাংলাদেশে। তারেক রহমানের মুখের কথা, লন্ডনে বসে কথা। আমরা জানি যে বিএনপি গণমাধ্যমের ক্ষেত্রে এইরকম কাজগুলো করে, কখনোই তারা মানুষের মুখ বন্ধ করে না। বেগম জিয়া বা তারেক রহমান বা জিয়া পরিবার এই টাইপের ছিল না কোনো কালে। কিন্তু এবার হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম, সরকারের 5 মাস হলো, কেমন জানি বিএনপির সিনিয়ররা করছে না, হঠাৎ করে গজিয়ে হাইব্রিড কিছু বিএনপি আছে না, এরা খুব কাউন্টার দিচ্ছে খুব নোংরা ভাষায়। এরা যে বিএনপিকে পচাচ্ছে, মানুষের কাছে অজনপ্রিয় করছে, এদেরকে যে বিএনপিকে যে ফ্যাসিস্ট বানাতে চায় হাইব্রিড গুলো, এটা দলকে বুঝতে হবে। আওয়ামী লীগের এই অসহনীয়, অসহ্যকর চেহারাটা কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা বাড়িয়েছে, আর যার জন্য গণবিপ্লব হয়েছে। আপনি কথা শুনবেন, আপনার যদি মনে হয় মিথ্যা, সেটাকে সত্য দিয়ে জবাব দেবেন। আপনি কথা শুনবেন, যদি মনে হয় যে আপনার ভুল, শুধরে নেবেন। একটা রাষ্ট্র, উন্নত রাষ্ট্র এভাবেই এগোয়। একটা রাষ্ট্র গলা টিপে ধরতে হয় না, চোখ তুলে ফেলতে হয় না রড দিয়ে। এই রাষ্ট্র একটা ছেলের চোখের উদাহরণ হবে হাজারটা। কি জানেন? যে ছেলেটা চোখ তুলে ফেলা হলো, এই ছেলেটা পুরো বিএনপিকে পচিয়ে দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এখনকার মানুষ দলবাজ না, অধিকাংশ মানুষ তারা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়। তো শিবিরের ছেলেদের উপর যে অ্যাটাকগুলো হয়েছে বা শক্তির উপর, এটা রাজনৈতিক মামলা হিসেবে দেখবেন না। দেখবেন শিবির কার পক্ষে দাঁড়িয়েছিল। যদি সাধারণদের পক্ষে থাকে তাহলে শিবির ওন করবে, আর শিবির যদি এখানে সন্ত্রাসের পথ বেছে নেয়, অন্যের পথ বেছে নেয়, তাহলে ছাত্রদল ওন করবে। ক্লিয়ার? এখন দেখেন আসলে ফ্যাক্টটা কি ছিল। শিবির ছাত্রদের অধিকার নিয়ে দাঁড়িয়েছিল, এরকম আসছে গণমাধ্যমে। আমি যে রিপোর্টটি দিচ্ছি আমার বানানো না, গণমাধ্যম থেকে আমি আপনাদের দিচ্ছি। এবং বলা হচ্ছে যে ছাত্র শিবিরের রংপুর মহানগর শাখা, অর্থাৎ রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়েরও আমরা অনেকগুলো ঘটনা দেখছি, এবং সেখানে 144 ধারা জারি করা হয়েছে। কালকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, পরবর্তী শিবির ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করে দেয়, দিয়ে পুরো কন্ট্রোলের নিয়ন্ত্রণ নেয়। এরপর 144 ধারা প্রশাসন জারি করে। এটা রংপুরের মেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলছি। কিন্তু আজকে ওইটাকে ছাড়িয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একদম নির্বাচিত প্রতিনিধিদেরকে মারধর করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমি এটা ডিটেল দিতে চাচ্ছি না, এটা কিভাবে কি হয়েছে আপনারা সবাই জানেন। আমার কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই ভিডিওটা, সেটা হলো, সরকার যত সহনশীল হবে, সরকার যত জনগণের সাথে আস্থা তৈরির জায়গাটা তৈরি করবে, সরকার তত লংজিভিটিতে যাবে। সরকার ততটা মানুষের আস্থায় যাওয়া শুধু না, সরকারের রাষ্ট্র পরিচালনা সহজ হবে। কিন্তু এই যে ক্যাম্পাসগুলো, কদিন আগে হবিগঞ্জে, সিলেটে, তারপর রংপুরে, এখন জগন্নাথে যে ঘটনাগুলো ঘটলো, বিরোধী মতের উপর রাজনৈতিক দলগুলোর, মানে সরকারি দলগুলোর যে হামলা, এটা সরকারকে অনেক বড় বিপদে ফেলবে। এখানে সমস্ত লাভটা বিরোধী দলের ঘরে যাবে, সরকারের কোনো লাভ হবে না, বিএনপির এক ছিটেও লাভ হবে না। আওয়ামী লীগ টিকতে পারেনি এত কিছু করে, আর বর্তমান সরকারের মধ্যে আমি আবার একটা সত্য কথা বলি, বিএনপির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জামাত শিবিরের লোক সেট হয়ে আছে। এবং দেখবেন যারা সবচেয়ে বেশি গুপ্ত শব্দটা উচ্চারণ করে, এরাই গুপ্ত। কিন্তু কেন এটা গুপ্ত বলে? তারা নিজেদেরকে পারফেক্ট জাতীয়তাবাদী প্রমাণের জন্য অন্যকে গুপ্ত বলে নিজেকে জায়েজ করার চেষ্টা করে। একদম খোলামেলা কথা বলি, যারা মানে বিএনপির ঘরে বসে গুপ্ত গুপ্ত বলে, তারা অধিকাংশ কিন্তু গুপ্তের লোক। নিজেকে ভেরিফাইড করলো, না আমি গুপ্ত না, ওই দোকান গুপ্তের বিরুদ্ধে কথা বলি। এটা কিন্তু একটা আপনাদের পলিসি বলে দিলাম, আমরা অনেকে চিনি কারা কারা ওই গুপ্ত বিভাগের লোক ছিল। এরাই, এই রাশেদ কিন্তু বিএনপির ছিল না, সে ওই গুপ্ত বাহিনীর লোক ছিল এক সময়। তার রাজনৈতিক পরিচয় আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সে গণ অধিকারের আগে কই ছিল? তাকে পুশিং করা হয়েছে, নাকি সে নিজেকে বৈধ প্রমাণের জন্য এখন বেশি কথা বলে? এগুলো চিন্তা করতে হবে। সে শিবিরের ছেলে, অভিযোগ আছে শিবিরের সাথে ছিলেন এই রাশেদ, আমরা শুনেছি অনেক জায়গায়, খুব ক্লোজ লোকদের কাছ থেকে। যাক, তো এখন এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হয়ে লাভ কি সরকারের? একেবারেই না। সরকার 5 মাসে জনগণের মধ্যে আসার জায়গায় যদি হতাশা সৃষ্টি করে, সরকারকে 5 বছর টিকতে হলে অনেক কষ্ট করতে হবে। এই জিনিসগুলো তারেক রহমান চান না। তিনি চান একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে রাষ্ট্রটাকে তার মতো, মানে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়তে। তাহলে তারেক রহমান পারছেন না কেন? আমার কেন যেন মনে হয় তারেক রহমান যাদেরকে নিয়ে বাংলাদেশ গড়তে চান, এদের অনেকেই অযোগ্য, অথবা তারেক রহমানের পলিসির উল্টো দিকে দাঁড়িয়েছে অন্যের স্বার্থ বাস্তবায়নে। এই জায়গাটা তারেক রহমানকে আরেকটু চিন্তা করতে হবে, যে 5 মাসের মানুষের কাছে বিএনপির আস্থা কতটুকু ফিরছে। নতুন বাংলাদেশের যে সম্ভাবনার কথাগুলো আমরা বলেছি,
কতটুকু সেই পথে বাংলাদেশ হাঁটতে পেরেছে? দলের নিজেদের কথাগুলো শোনালে হবে না। দল মিথ্যাটা বলে, সবসময় নিজের দালালিটা করবে, নিজের তথ্য গোপন রাখবে। জনগণের কান পেতে কথা শুনতে হবে। বাংলাদেশের প্রতিটা অঞ্চলে রাস্তা এখন দেখবেন কোনো নিয়ম কানুন নাই, ট্রাফিক ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, প্রশাসন ভাই কিচ্ছু নাই, কিচ্ছু নেই এখন, যে যার মতো চলে। সারা দেশের মধ্যে অটো রিক্সা শ্রমিক মানে মানুষ মাঠে কাজ করতেন, তারা কাজ বন্ধ করে দিয়ে আসছে। কৃষি পণ্যের যারা কৃষক ছিল তারা এখন অটো চালাচ্ছে। রাস্তাঘাটে অটো আর অটো, দেখবেন কোথাও চলতে পারবে না। ছোট ছোট গ্রামের রাস্তা এখন জ্যাম হয়ে বসে থাকে। প্রশাসন নাই, কোনো নিয়ম নাই, কাকে জিজ্ঞাসা করবেন বলেন? আমি এক ডিসি সাহেবকে ফোন করেছিলাম যে ভাই আপনাদের শহরে আসছি, এত জ্যাম, এক জায়গায় আমি 1.5 ঘন্টা বসে আছি, একটা মামুলি মফস্বল জেলা শহরে। কয় ভাই এখানে আমরা ব্যবস্থা নিতে পারছি না। কেন? কিছু বলতে গেলে মানুষ আন্দোলন শুরু করবে। রাজনৈতিকভাবে বিএনপি দেশকে কোথাও নিচ্ছে চিন্তা করতে হবে। পুলিশ প্রধানকে ফোন দিলাম, মানে এসপি কে, আমরা ব্যবস্থা একদিন নেই, পরের দিন যেই সেই, কোনো প্রশাসন নাই, চোখেই পড়ছে না। মানে আমরা তো স্বস্তি চাই, নাগরিকদের জনজীবনে যে স্বস্তিটা খুব ইম্পর্টেন্ট, পাচ্ছি কোথায়? জিনিসপত্রের দামের দিকে তাকান তো বাজারের। আমি যে কথাগুলো বলছি, আমি কি বিএনপি সমালোচনা করছি? না, বিএনপিকে দেখাচ্ছি আসলে প্রবলেমগুলো কোথায়। দেখতে চান তো আপনারা? আমরা দেখালে আপনারা দেখবেন, তারপর সমাধান করবেন, তাই তো? এই জন্য তো বলছি, আপনারা যদি আমাদের শত্রু মনে করে বসেন, আমি যদি শত্রু হয়ে যাই, বন্ধু থাকবে কি আপনাদের? এখন যারা চামচামি করছে, তেলবাজি করে, হাসিনার সময় যারা চামচামি তেলবাজি করছে, তারা কোথায় দেখছেন? সব ব্যাংকের টাকা ভরে বিদেশ পালায় চলে গেছে। ওরাও চলে যাবে, আবার আমরাই থাকবো, আপনাদের পক্ষে লড়াই করব। প্রত্যেকটা ক্যাম্পাসকে শান্ত করতে হবে। ছাত্রদল যে বাড়াবাড়ি করছে, বিভিন্ন জায়গায় বিরোধী মতের উপর যে হামলাগুলোর ঘটনা ঘটছে, এটা বন্ধ করতে হবে। এই ছাত্রলোক নিজেকে যদি লীগ বানায় ফেলে, জুলাইয়ের সন্তানগুলো এখনো ঘরে ফেরে নাই, কিন্তু বাংলাদেশের মানুষকে যে পথ দেখা গেছে জুলাই বিপ্লবীরা, এই পথ খোলা আছে এখন। এই পথটা বিকল্প পথ তৈরি করবে না, এর কোনো গ্যারান্টি নাই। তাই রাষ্ট্রকে খুব সচেতনভাবে এগোতে হবে। মানুষের মধ্যে অসন্তোষ কমাতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, বিদ্যুৎ মানুষের ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখানে চুরি ঠেকাতে হবে, বৈষম্য ঠেকাতে হবে। বিশেষ করে যারা গত 15 বছর বাগানে বাগানে ছিল, তারা এখন রাস্তার রাজা হয়ে গেছে, তাদের আগে ঘরে ফেরাতে হবে। যুবদল ছাত্রদলকে আগে ঘরে ফেরান। এরা যতক্ষণ মাঠে থাকবে মানুষের ঘুম হারাম করে ফেলবে। এরা বিরোধী দলে গেলে একেবারে বিড়াল, সরকারি দলে আসলে এদের অত্যাচারে থাকা খুব কঠিন হয়। এরকম সিচুয়েশন তৈরি যেন না হয়, কারণ ছাত্রদল অনেক ত্যাগ করছে, অনেক রক্ত দিয়েছে মাঠে ঘাটে। এই দেশে তারা গত 15 বছরে অনেক সাফার করছে, আমাদের ছাত্রদলের প্রিয় ভাইগুলি। এদের সেই ঐতিহ্যকে যেন কোনো দুষ্ট লোকেরা নষ্ট না করে। এই ছাত্রদল মানে খারাপ না, এর মধ্যে কিছু হাইব্রিড আওয়ামী লীগ থেকে ঢুকে গেছে, ঢুকে তারা বিএনপির পারফরমেন্স বা বিএনপির দুর্নাম কামাই করার জন্য কাজগুলো পরিকল্পিত করছে। এখন সেটা বিএনপিকে বুঝতে হবে, আমি আপনি বুঝলে হবে না, চিহ্নিত করে এদেরকে শায়েস্তা করতে হবে। যেমন নির্বাচনের আগে তারেক রহমান যেখানেই অভিযোগ সেখানেই সাসপেন্ড, বহিষ্কার করছেন, কিন্তু নির্বাচনের পরে আর কাউকে বহিষ্কার করতে দেখছি না। তার মানে কি নির্বাচনের জন্য এটা করা হয়েছিল? এই প্রশ্নটা আসতেই পারে। আল্লাহ হাফিজ।